বাংলাদেশ এখন নিজেই বানাবে গ্রেনেড, নিজেই বানাবে রকেট, নিজেই বানাবে 155 মিলিমিটার কামানের গোলা। এটা কোনো স্বপ্ন নয়, এটা ঘটে চলেছে এবং তা এখনই। বিশ্বের 8টি দেশ এই মুহূর্তে বাংলাদেশের একটা টেন্ডারের জন্য লড়াই করছে। এতে রয়েছে আমেরিকা, ব্রিটেন, রাশিয়া এবং চীনের মতো জায়ান্ট কান্ট্রি। কিন্তু কেন? কারণ বাংলাদেশ সেনাবাহিনী এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যেটা করতে পাকিস্তানের সময় লেগেছিল প্রায় 20 বছরেরও বেশি। এই 7টি প্রোডাকশন লাইনের মধ্যে এমন একটি আছে যেটা অস্ত্র না, রকেট না, গোলাও না। কিন্তু এটা না হলে বাকি 6টা পুরোপুরি অর্থহীন। সেটা কোনটা? সেটাই আজকের আসল গল্প। প্রশ্ন হলো, এতদিন ধরে বাংলাদেশ তার সামরিক গোলাবারুদের জন্য কার উপরে নির্ভরশীল ছিল? উত্তর হচ্ছে প্রায় সম্পূর্ণভাবে বিদেশের উপর। চীন, রাশিয়া, আমেরিকা এরাই ছিল মূল সরবরাহকারী। এই নির্ভরতার একটা মারাত্মক বিপদ রয়েছে। যখন আন্তর্জাতিক রাজনীতি ঘোলাটে হয়, যখন নিষেধাজ্ঞা আসে, যখন সম্পর্ক তিক্ত হয়, তখন অস্ত্র সরবরাহ বন্ধ হয়ে যায়। ইউক্রেন, মিয়ানমার, পাকিস্তান এগুলো দেখে আসছে। তাই 2026 সালে এসে বাংলাদেশ সেনাবাহিনী একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। ডিজিডিপি বা ডিরেক্টর জেনারেল অফ ডিফেন্স পারচেজ একটা এমওআই জারি করেছে এক্সপেক্টেশন অফ ইন্টারেস্ট 7টি আলাদা প্রোডাকশন লাইনের জন্য, এবং তা হবে দেশের ভিতরেই। বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা কোম্পানিগুলো এই ডকুমেন্ট দেখে প্রায় থমকে গিয়েছে, কারণ বাংলাদেশ শুধু কিনছেই না, নিজে বানাতেও চাইছে। শুরু হচ্ছে BD-20 গ্রেনেড দিয়ে। বিডি মানে বাংলাদেশ। এটাই প্রথমবার বাংলাদেশের নিজস্ব পদবীর কোনো একটা অস্ত্র। শুধু নাম না, এটা একটা ঘোষণা, যার লক্ষ্যমাত্রা প্রতি বছর কমপক্ষে 5 লক্ষ গ্রেনেড তৈরি করা। টেন্ডারে আছে আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, স্পেন, চীন সহ সার্বিয়া। একটু ভাবুন তো, এই 8টি দেশ কেন একটা টেন্ডারের প্রতিযোগিতা করছে? কারণ বাজারটি অনেক বড় এবং বাংলাদেশের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক করার সুযোগও তৈরি হবে। যে দেশ এই চুক্তি পাবে সে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে ঢুকে যাবে দশকের জন্য। দ্বিতীয় লাইনে তৈরি হবে 40 মিলিমিটার গ্রেনেড, অটোমেটিক এবং সেমি অটোমেটিক লঞ্চারের জন্য, যার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রতি বছর 2 লক্ষ রাউন্ড। সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, চীন, পাকিস্তান সবাই এই টেন্ডারে রয়েছে। তবে ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের মতে সাউথ আফ্রিকা এগিয়ে, কারণ তাদের রাইন মেটাল ডেনান মিউনিশন বিশ্বের সেরা 40 মিলিমিটার গোলাবারুদ উৎপাদনকারীদের মধ্যে অন্যতম একটি। এখানে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সাউথ আফ্রিকা ন্যাটোর কোনো সদস্য না, মানে বাংলাদেশ পশ্চিমা রাজনৈতিক চাপ এড়িয়ে নিরপেক্ষ সরকারিভাবে কাজ করতে পারছে। এটা কৌশলগতভাবে অনেক বড় একটি সিদ্ধান্ত। তৃতীয়টা সব থেকে ভারী এবং সব থেকে গুরুত্বপূর্ণ। মর্টার শেল থেকে শুরু করে 155 মিলিমিটার হাউজার শেল, এগুলো আধুনিক যুদ্ধের মেরুদণ্ড। 155 মিলিমিটার শেল কেন এতটা ক্রিটিক্যাল? ইউক্রেন যুদ্ধে দেখা গিয়েছে শুধুমাত্র এই একটা ক্যালিবারের গোলার অভাবে পুরো ফ্রন্ট লাইন ভেঙে পড়েছিল। আধুনিক যুদ্ধে আর্টিলারি ছাড়া সেনাবাহিনী অসম্পূর্ণ। সবথেকে বড় খবর হলো তুরস্কের রেপকন ইতিমধ্যে 155 মিলিমিটার শেলের চুক্তিটা জিতে নিয়েছে। রেপকন কারা? তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাধীন গোলাবারুদ জায়ান্ট, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে যারা আর্টিলারি শেল সরবরাহ করে আসছে। তুরস্ক গত 10 বছরে নিজেদের প্রতিরক্ষা শিল্প শূন্য থেকে বিশ্বমানে নিয়ে গিয়েছে। সেই জ্ঞান এখন বাংলাদেশে আসতে চলেছে। চতুর্থ লাইনে তৈরি হবে চীনা ডিজাইনের টাইপ 69 আরপিজি রকেট, সরাসরি চীনের প্রযুক্তি বাংলাদেশে হস্তান্তর সহ। আরপিজি বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বাহিনীর প্রধান ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র। এতদিন পুরোটাই আমদানি করতে হতো, এখন তা দেশের ভেতরেই বানানো হবে। চীনের সাথে এই চুক্তির একটা ভূ রাজনৈতিক মাত্রাও রয়েছে। চীন শুধু পণ্য দিচ্ছে না, প্রযুক্তি হস্তান্তর করছে, মানে কিভাবে বানাতে হবে সেটাও শেখাচ্ছে। এটা দীর্ঘমেয়াদী সম্পর্কের একটা ভিত্তি। বাংলাদেশ চীনের কাছ থেকে শিখলে ভবিষ্যতে নিজেরাই ডিজাইন করে নিজেরাই বানাতে পারবে। পঞ্চম লাইনে তৈরি হবে ভারী ক্যালিবারের বুলেট, 12.7 মিলিমিটার, যা M2 ব্রাউনের জন্য ব্যবহার করা হয়। এটা বিশ্বের সবথেকে বেশি ব্যবহৃত হ্যাভি মেশিন গান। পরের লাইনে তৈরি হবে 14.5 মিলিমিটার বুলেট, যা বিমান বিধ্বংসী কামানের জন্য ব্যবহার হয়। এই ক্যালিবার শুধুমাত্র স্থলযুদ্ধে না, নৌ এবং বিমান প্রতিরক্ষাতেও সমানভাবে ব্যবহৃত হচ্ছে, মানে 3টি বাহিনীর জন্যই এটি দরকার। বেলজিয়াম, চীন, তুরস্ক, সার্বিয়া সহ 8টি দেশ প্রতিযোগিতা করছে। ষষ্ঠটা একটু আলাদা। এটা কোনো অস্ত্র না, রকেট না, গোলাও না, কিন্তু এটাই সব থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। নাইট্রিক অ্যাসিড। এটা প্রায় সব গোলা বারুদের প্রোপেনশনের মূল কাঁচামাল। প্রতিটি গ্রেনেড, প্রতিটি শেল, প্রতিটি রকেটে এই রাসায়নিক লাগে। এই একটা জিনিস আমদানি করতে না পারলে পুরো গোলাবারুদ শিল্প থেমে যেতে পারে। এটাই সেই গোপন উপাদান যার কথা আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম। জার্মানি, ফ্রান্স, রাশিয়া, সাউথ কোরিয়া সহ 10টি দেশ এই টেন্ডারে রয়েছে। এই প্ল্যান্ট হলে বাংলাদেশের স্বনির্ভরতা সত্যিকার অর্থেই সম্পূর্ণ হবে। বাকি 6টা লাইন চালু থাকবে, যুদ্ধ হোক, নিষেধাজ্ঞা হোক কিংবা হরমুজ বন্ধ থাকুক। এতক্ষণ দেখলেন 6টি, কিন্তু সপ্তমটা এখনো বলিনি। সপ্তমটা নিয়ে আলাদাভাবে বলবো, কারণ এটা বাকি সবগুলাকে একসাথে বেঁধে রাখে। সপ্তম প্রোডাকশন লাইনে তৈরি হবে টিএনটি এবং অন্যান্য বিস্ফোরক কাঁচামাল উৎপাদন। টিএনটি ছাড়া গ্রেনেড কাজ করে না, শেল কাজ করে না, বোমাও কোনো কাজের না।
এটা নাইট্রিক অ্যাসিডের মতোই, দেখতে খুব সাধারণ, কিন্তু এটা ছাড়া সবকিছু অচল। এখন পর্যন্ত বাংলাদেশকে এই কাঁচামাল বিদেশ থেকে কিনতে হতো। সরবরাহকারী দেশ চাইলে যে কোনো সময় বন্ধ করে দিতে পারত। এই লাইন চালু হলে সেই দুর্বলতা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। এখন আসি আসল কথায়। এই 7টি প্রোডাকশন লাইন শুধু অস্ত্র বানানোর গল্প না, এটা বাংলাদেশের কৌশলগত এবং স্বায়ত্তশাসনের গল্প। মিয়ানমারে এখনো যুদ্ধ চলছে, আরাকান আর্মির সাথে জান্তার সংঘাত এখনো থামেনি, রোহিঙ্গা সংকট আরও জটিল হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে, এবং তা অন্যের দয়ার উপরে না। ভারতের সাথে সম্পর্কের উত্থান পতন রয়েছে, এটা ছিল এবং তা থাকবে। ভারত নিজেও এখন একটা বড় অস্ত্র রপ্তানিকারক হওয়ার পথে। তাদের মেক ইন ইন্ডিয়া কর্মসূচি সফল হচ্ছে। বাংলাদেশ যদি নিজে উৎপাদন না করতে পারে তাহলে কূটনৈতিক চাপে সবসময় দুর্বল থাকবে। পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরি বিশ্বের 20টি দেশে গোলাবারুদ রপ্তানি করে আসছে, তুরস্ক করে 50টিরও বেশি দেশে। এটা করতে পাকিস্তানের সময় লেগেছিল প্রায় 20 বছর। বাংলাদেশ এখন সেই পথেই হাঁটছে। প্রতিটি প্রোডাকশন লাইন মানে হাজার হাজার দক্ষ কর্মসংস্থান, প্রকৌশলী, কারিগর, মান নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ। এই শিল্প শুধু অস্ত্র না, এটা একটা সম্পূর্ণ টেকনোলজিক্যাল ইকোসিস্টেম তৈরি করবে, যা দেশের ভেতরে। এতক্ষণ তো সব ভালো কথা বললাম, এবার একটু সমালোচনা করি। বাংলাদেশে গোলাবারুদ শিল্পের কোনো ট্রেডিশন নেই, প্রকৌশলী আছে কিন্তু এই স্পেসিফিক জ্ঞান নেই। বিদেশি কোম্পানির সাথে কাজ করলে তাদেরকে শিখতে হবে এবং এতে অনেক সময় লাগবে। গোলাবারুদে একটা ডিফেক্ট মানে সৈনিকদের মৃত্যু, এই মান নিশ্চিত করা অত্যন্ত কঠিন। পাকিস্তান প্রথম 10 বছরে এই সমস্যাটাই ভুগেছিল। অন্যদিকে বাংলাদেশের সরকার বদলালে প্রায়োরিটি বদলায়। এই 7টি লাইন সফলভাবে চালু করতে হলে দীর্ঘমেয়াদী কমিটমেন্ট দরকার, যেটা বাংলাদেশে ঐতিহাসিকভাবে অত্যন্ত কঠিন। এই 7টি কারখানা পুরোদমে চালু হলে বাংলাদেশ 10 বছরে কোথায় যাবে? আপনাদেরকে একটি সংখ্যা দিয়ে বলি। পাকিস্তান প্রতি বছর গোলাবারুদ রপ্তানি করে প্রায় 20টি দেশের কাছে, তুরস্ক করে 50টিরও বেশি দেশে। বাংলাদেশের সেই সম্ভাবনা আছে কারণ বাংলাদেশের লেবার কস্ট কম এবং লোকেশনটা স্ট্র্যাটেজিক। তুরস্কের রেপকনের সাথে কাজ করলে তুরস্কের 30 বছরের উৎপাদন জ্ঞান বাংলাদেশে এসে পড়বে। চীনের সাথে আরপিজি লাইনে প্রযুক্তি হস্তান্তর হবে এবং সাউথ আফ্রিকার সাথে কাজ করলে আফ্রিকান বাজারে প্রবেশের একটি সুযোগ তৈরি হবে। এটা শুধু নিরাপত্তা নয়, এটা বৈদেশিক মুদ্রা, এটা কূটনৈতিক শক্তি। যে দেশ নিজেদের অস্ত্র নিজেরা বানাতে পারে তাকে সবাই সমীহ করে। তুরস্ক এটা প্রমাণ করেছে, দক্ষিণ কোরিয়াও করেছে। বাংলাদেশ কি আদৌ এটি পারবে? বাংলাদেশ শুধু এখন পোশাক আর রেমিটেন্সের দেশ না, আমরা এখন নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করার সক্ষমতা অর্জন করছি। কিন্তু একটা প্রশ্ন সবসময় থেকে যায়, নাইট্রিক অ্যাসিড প্ল্যান্ট আর টিএনটি লাইন ছাড়া বাকি 5টা আদৌ কি কাজ করবে? সরকার কি এই দুটোকে সবথেকে বেশি প্রায়োরিটি দিচ্ছে? নিচে কমেন্টে বলুন, এবং বলুন এই 7টির মধ্যে কোনটি আপনার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। ভিডিওটা তথ্যপূর্ণ লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ এই তথ্য বেশি মানুষ জানলে চাপটা সরকারের উপরে বাড়বে। এরকম প্রতিরক্ষা এবং ভূ রাজনীতি বিশ্লেষণ পেতে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত চোখ খোলা রাখুন। আল্লাহ হাফেজ।